কথাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সালাম কবিরাজ ও কালো জাদুর ঘটনা। এরপর সে তান্ত্রিক জুবাইরকে উদ্দেশ্য করে বলল, ও এবার বল তুই কে, বল আর কেন এসেছিস এই বাচ্চার কাছে, বল সত্যি করে বল, ও কি ক্ষতি করেছে তোর? তখন জুবাইর ভয়ঙ্কর এক কণ্ঠে বলল, আমি আমি কি তাই না, আমি আমি তোর বাপ, তোর কোনো ক্ষমতা নেই আমাকে তাড়াবার। ভালোভাবে বলছি তোকে চলে যায় এখান থেকে, আর না হলে কিন্তু আর জ্যান্ত ফিরতে পারবি না, পারবি না। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জের গার্মেন্টসের অপারেটর হিসেবে কর্মরত আছি। আমি আবারও চলে আসলাম, হাজির হলাম আপনাদের মাঝে সালাম কবিরাজের কালো জাদুর এক ঘটনা নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আজকে আপনাদের জন্য থাকছে কালো জাদুর এক ভয়াবহ ঘটনা। ভাই, এই ঘটনার সাথে আমি নিজেও কিছুটা জড়িত। এই কারণে ভাই আমি ঘটনাটা আমার ভাষায় লিখে পাঠাচ্ছি। জসু ভাই, ঘটনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে চলুন দেরি না করে শুরু করি ঘটনায়। ঘটনাটা নিছক গল্প নয়, আমার নিজের সাথেও জড়িত। আগাগোড়া এক অলৌকিক বা অতিপ্রাকৃত বাস্তব সত্যি ঘটনা। যাই হোক, মূল ঘটনায় আসা যায়। ঘটনাটি যখন ঘটেছিল তখন আমার বয়স কত হবে, সর্বোচ্চ 16 বছর। আর আমার সবচেয়ে কাছের বন্ধুর নাম ছিল জুবাইর, আর ওর গ্রাম ছিল আমাদের পাশের গ্রামে। ওদের গ্রামের নাম মধুপুর গ্রাম। আর এই মধুপুর গ্রামটা ছিল একটা শ্মশান, মানে হিন্দুদের চিতাখোলা। আর চিতাখোলায় ছিল একটা কালী মন্দির। মূলত আজকের ঘটনার সূত্রপাত এই শ্মশান বা এই চিতাখোলাকে কেন্দ্র করে। তো সেই দিন জুবাইর আমাকে বলল, জানিস দোস্ত, আমাদের গ্রামের বিলের মাঝে গরু বাপুর চিতাখোলা আছে না, এই চিতাখোলায় আজকে রাতে পুজো হবে, পুজো। আর পুজো শেষে সবাইকে ভূতের গোড়া খেলতে হবে, বুঝতে পেরেছিস, ভূতের গোড়া খেতে হবে, যাবে বন্ধু? তখন আমি বললাম, হ্যাঁ যাবো, পুজো দেখতে যাব। কিন্তু তোর এই কথাটাই তো বুঝতে পারলাম না, ভূতের গোড়া আবার কি জিনিস? আবার বলছিস সবাইকে খেতে দিতে হবে, শালা ফাউল, আমার সাথে মস্করা করছিস? ভূতের গোড়া আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ। আমার এই কথাটা শুনে জুবাইর যেন হাসতে হাসতে বলল, আরে বন্ধু, ভূতের গোড়া জালের ছাতু খেতে সবাইকে, বুঝতে পারলি? আমি তখন বললাম, হ্যাঁ হয়েছে হয়েছে, বুঝেছি, ভালো করে বুঝে বললি তো হয়, যে ঝালের ছাতু খেতে দিবে, আবার মস্কার করে বলে কেন ভূতের গুঁড়ো। তো জসু ভাই, ভূতের গুঁড়া বা ঝাল ছাতু এটা আসলে একটা জিনিস, সবাই বোঝার জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। আসলে ঝালের ছাতু বানানো হয় চাল ভাজা নারিকেল, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ আরো কত কি দিয়ে, এসব কিছু একসাথে ঢেকির মাধ্যমে গুঁড়া করা হয়, ছাতু বানানো হয়। আর ছাতুকে বলা হয় ঝাল ছাতু বা ভূতের গুঁড়ো। তো যাই হোক, আমি বললাম, আচ্ছা তুই কখন যাবি চিতাখোলায়? যাওয়ার সময় আমাকে ডেকে নিস, ঠিক আছে? জুবাইর তখন বললো, আচ্ছা ঠিক আছে বন্ধু, রেডি থাকিস কিন্তু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন তো দুপুর, বিকেলে এসে নিয়ে যাবো নে, ঠিক আছে? এই বলে জুবাইর হাসতে হাসতে চলে গেল। তারপর আমি বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি আমার সালাম পাগলা দাদা কাঁধে একটা ঝোলা নিয়ে বাড়ির উঠোনে বসে আছে। তখন আমি সালাম পাগলা দাদাকে বললাম, দাদা ভাই, এই টোপনা টোপনি নিয়ে যাচ্ছ কোথায়? হ্যাঁ। তখন সালাম পাগলা দাদা মুচকে একটা হাসি দিয়ে বলল, আরে পাগলা ভাই আমার, কোথায় ছিলি? তোর জন্য তো বসে আছি, আয় আমার কাছে আয়। তখন আমি সালাম পাগলা দাদার কাছে গেলাম। তারপর সালাম দাদার ঝোলার হাতটা ভেতরে ঢুকিয়ে দিলাম, আর একটা তাবিজ বের করে আমার হাতে বেঁধে দিয়ে বলল, শোনো দাদু ভাই, আমি বেশ কিছুদিনের জন্য একটা কাজের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে যাচ্ছি। ফিরতে কিছুদিন দেরি হয়, বুঝতে পেরেছ? আমি যতদিন না আসি ততদিন যাই হয়ে যাক না কেন, দেখে শুনে থেমে কিন্তু, হ্যাঁ, কারণ সব দুষ্টুমি বা মারামারি করো না, ঠিক আছে? আমি আসার সময় তোমার ছোট মজা নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এখন যাই।
এই বলে সালাম পাগলা দাদা বাড়ি থেকে বের হয়ে গেল। তো এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি নিজেই রওনা হলাম আমার বন্ধু জুবাইরের বাড়ির উদ্দেশ্যে। আমি যখন ওদের বাড়িতে প্রায় চলে এসেছি তখন দেখি জুবাইরের বাড়ি থেকে বের হয়েছে। আমাকে দেখে জুবাইর বলল, কিরে বন্ধু, তুই এসে পড়েছিস নাকি? আমি আর এখনই তোর বাড়িতে যেতাম। আমি বললাম, আচ্ছা যাই হোক, তুই যখন এসে পড়েছিস তাহলে চল এবার চিতাখোলার দিকে যাই, রওনা হওয়া যাক। তো এরপর আমি আর জুবাইর চিতাখোলার দিকে রওনা হলাম। আর বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা যখন চিতাখোলায় পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা হবে হবে অবস্থা। তখনও সন্ধ্যা হয়নি। আমরা যতক্ষণ চিতাখোলায় পৌঁছালাম ততক্ষণে প্রায় সেই চিতাখোলায় শ্মশান কালী মন্দিরের পুজো করা প্রায় শেষ। এরপর শ্মশানের কালী পুজো যে তান্ত্রিক করেছে সেই তান্ত্রিকটা সবাইকে প্রসাদ বিতরণ করতে লাগলো। আর এটা সেই প্রসাদ যার জন্য এখানে আসা, ভূতের গুড়া বা ঝাল ছাতু বলে। এরপর আমরা দুজনেই সেই ঝাল ছাতুর প্রসাদ নিয়ে খেতে শুরু করলাম। কি বলবো জেফরি ভাই, এই ভূতের গুঁড়ো বা ঝাল ছাতু এতটাই মজা ছিল, এতটাই ঝাল ছিল যে ভূতের গুঁড়োগুলো একবার যে খাবে না সে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে একেবারে। তো যাই হোক, তখন আমি জুবাইরকে বললাম, চল তাহলে এখন বাড়ির পথে রওনা হওয়া যাক, বেশি দেরি করলে কিন্তু আমার মা বকবে। এরপর আমরা দুজনেই এই ভূতের গুঁড়োগুলো খেতে খেতে এই চিতাখোলা থেকে বের হয়ে যেতে লাগলাম। এমন সময় জুবাইর আমাকে বলল, বহু দেখ নিম গাছের নিচে এসব কি পড়ে আছে। এই বলে জুবাইর সেই নিম গাছের কাছে চলে গেল। আমিও তার পিছু পিছু গেলাম। সে গাছের নিচে গিয়ে দেখতে পেলাম ঘাসের উপরে লাল রং দিয়ে অদ্ভুত একটা চিহ্ন আঁকা। সেই চিহ্ন দেখতে ঠিক তারার মতো, আর সে অদ্ভুত চিহ্নের মাঝে একটা মাটির পাত্র রাখা আছে। আর সেই মাটির পাত্রে লাল লাল কি যেন তরল পদার্থ দেয়া যায়। এরপর আমরা ভালো করে লক্ষ্য করে দেখলাম এগুলো আর কিছুই নয়, এই লাল লাল পদার্থগুলো আসলে রক্ত। এরকম অদ্ভুত চিহ্ন আর মাটির পাত্রের রক্ত দেখে আমরা বেশ ঘাবড়ে গেলাম। আর জুবাইরকে উদ্দেশ্য করে বললাম, বন্ধু চল, এখানে থাকা ঠিক হবে না, এইসব দেখে তো আমার মনে হচ্ছে এখানে তন্ত্রমন্ত্র করেছে কেউ। তখন জুবাইর আমাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়া বন্ধু, দেখি দেখি করতে পারি। এখানে তন্ত্রমন্ত্র নামে মাটির পাত্রে রক্ত রেখে ভণ্ডামি করা হচ্ছে, বের করছে ওদের ভণ্ডামি, দাঁড়াও। এই বলে জুবাইর অদ্ভুত চিহ্নের মাঝে রক্ত রাখা পাত্রে পা দিয়ে লাথি মারল, আর সঙ্গে সঙ্গে সমস্ত রক্ত মাটিতে পড়ে গেল। তখন আমি জুবাইরকে বললাম, বন্ধু এইটা কি করলি তুই? তোর এই কাজটা করা একদম ঠিক হয়নি। যেই তান্ত্রিক এখানে তন্ত্র মন্ত্র করেছে সে যদি একবার দেখে ফেলে না তাহলে আমাদের রক্ষা নেই রে, রক্ষা নেই, অনেক বড় ভুল করলি। এই বলে আমি আর জুবাইর হাতটা ধরে টানতে টানতে সে চিতাখোলা বা গরু বা বাবুর শ্মশান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এরপর আমরা যার যার মতো করে বাড়িতে চলে গেলাম। জেফরি ভাই, আজকের মূল ঘটনা এখান থেকে শুরু হয়েছিল। এই ঘটনার পর কেটে গেল বেশ কিছুদিন। এর মধ্যে জুবাইরের সাথে আমার কোনো কথা বা দেখা হয়নি। যাই হোক, সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কয়লা দিয়ে দাঁত মাজতে মাজতে বাড়ির বাইরে বের হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় দেখি জুবাইরের ছোট ভাই জাহিদ দৌড়ে আমাদের বাড়ির ভেতরে ঢুকে গেল। আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি জাহিদ আমাকে লক্ষ্যই করলো না, সোজা বাড়ির ভেতরে ঢুকে গেল। আর বাড়ির ভেতরে ঢুকেই আমার সালাম পাগলা দাদার নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, সালাম দাদা, ও সালাম দাদা, কোথায় তুমি? সালাম দাদা। এরপর আমি সাথে সাথে বাড়ির ভেতরে ঢুকলাম। ওকে উদ্দেশ্য করে বললাম, আর কি হয়েছে জাহিদ? সালাম দাদাকে খুঁজছো কেন, কি হয়েছে? সালাম দাদা তো বাড়িতে নেই। আমি যেই না বললাম সালাম দাদা বাড়িতে নেই, তখন সাথে সাথে জাহিদ দৌড়ে এসে বাড়িতে চলে যেতে লাগলো। তখন আমিও সাথে সাথে ওর পিছু পিছু নিলাম, দৌড়ে বাড়ির থেকে বের হলাম। আর জাহিদকে উদ্দেশ্য করে বললাম, জাহিদ দাঁড়াও, কি হয়েছে? এরকম পাগলের মতো ছোটাছুটি করছো কেন? আমার এই কথা শুনে জাহিদ দৌড়ানোর অবস্থায় আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই আপনি আমাদের বাসায় আসেন, বাসায় আসেন, তাহলে জানতে পারবেন। এই বলে জাহিদ দৌড়ে চলে গেল। তখন আমি সাথে সাথে ওদের বাড়িতে চলে গেলাম। আমাকে দেখে আমার বন্ধুর বাবা মানে মতিন চাচা আমাকে বলল, বাবা সানি, তোমার সালাম দাদা নাকি বাড়িতে নাই? হ্যাঁ, কই গেছে, তুমি কিছু জানো? আমি তখন বললাম, না চাচা, আমি জানি না সালাম দাদা কোথায় আছে।
উনি ভবঘুরে মানুষ, কখন যে কোথায় যায় শুধু বলে যায় না, শুধু আমাকে যাওয়ার সময় বলে গেল কি একটা কাজের জন্য যদি বাড়িতে যাচ্ছে, কিছুদিনের জন্য বাড়িতে যাচ্ছে, আসতে নাকি বেশ কিছুদিন দেরি হবে। চাচা কি হয়েছে, সালাম দাদাকে কি জন্য দরকার বলুন না। তখন মতিন চাচা বলল, আসলে বাবা তোমার বন্ধু জুবাইর কেমন জানি করছে, হ্যাঁ ওর আচরণ আমার কাছে খুব অদ্ভুত লাগছে, আর সবার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ওর গায়ে প্রচন্ড পরিমাণে শক্তি হয়ে গেছে, ওর সাথে 4-5 জন কোনোভাবে কিছু করতে পারছি না। তখন আমি বললাম, কি বলেন চাচা, কবে থেকে ঘটনা করছে বলুন তো। তখন মতিন চাচা আমাকে বলল, আচ্ছা বাবা তাহলে তোমাকে সবটা খুলে বলছি। হ্যাঁ, এরপর মতিন চাচা বলতে শুরু করলো, প্রায় 10 দিন আগের কথা। সেদিন আমরা সবাই রাতে খাওয়া দাওয়া করে মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এমন সময় হঠাৎ করে গুরুবাবুর শ্মশানে সেই তান্ত্রিক আমার বাসায় উপস্থিত হলো। সেই তান্ত্রিকটা চিৎকার করে বলল, জুবাইর শয়তানের বাচ্চা, কোথায় তুই, বের হয়ে আয়, বের হয়ে আয়। তান্ত্রিকের এমন কথা শুনে আমরা রীতিমতো ভয় পেয়ে গেলাম। কিরে বাবা, এমন কেমন কথা। আমরা সবাই বাড়িতে এদিকে বের হলাম। এরপর আমি তান্ত্রিককে উদ্দেশ্য করে বললাম, কি হয়েছে, আপনি এত চিৎকার করছেন কেন, কি হয়েছে? আর আমার ছেলে আমার গালাগালি করছেন কেন? হ্যাঁ, আমার ছেলে কি করতে করেছে আপনার? তখন সে তান্ত্রিকটা রাগে যেন গজগজ করে বলল, কি করেছে না, কি করেছে? আপনার ছেলে কি করেছে তাই না? তোর ছেলে, তার ছেলে কি করেনি তাই বল। আমার এতদিনের সাধনা তোর ছেলে পা দিয়ে লাথি মেরে নষ্ট করে দিয়েছে। আমার সাধনা নষ্ট করে ফল ওকে ভোগ করতে হবে, ভোগ করতে হবে, মরতে হবে, ওকে মরতে হবে, মরতে হবে, ওকে মরতে হবে। এই বলে রাগে গজ গজ করতে করতে চলে গেল। পরের দিন সকালবেলা, সেদিন আমরা সবাই বাড়ি এবং সবাই খাওয়া দাওয়া করে উঠলাম। জুবাইর একসঙ্গে খেলো। তারপর হাত মুখ ধুয়ে আসতে সব যেটুকু সময় লাগে আর কি, তার মধ্যে জুবাইর বলল, ওর নাকি আবারও খিদা লেগেছে, ভাত খাবে। এই বলে ও আবারও এক থালা ভাত নিয়ে বসলো। তারপর আমরা সবাই যেন হতভম্ব হয়ে গেলাম। 5 মিনিটও হয়নি খেয়ে উঠে গেল। আবারও কিভাবে খেলো এতগুলো ভাত বুঝতে পারলাম না। আমরা ব্যাপারটা সত্যি এবার অবাক হয়ে গেলাম। আর এবারে খাওয়া দাওয়াটা একটু আলাদা লাগছিল। ও ভাত চিপে চিপে খাচ্ছে না, মনে হচ্ছে গিলে গিলে খাচ্ছে, একেবারে পানির মতো গিলে গিলে খাচ্ছে। এর আগে আমরা কখনো ওর ভিতরে এরকম অদ্ভুত ব্যাপার দেখিনি। এরপর থেকে ওর হাঁটা চলা, কথাবার্তা সব, চোখের দৃষ্টি কেমন যেন অস্বাভাবিক লাগছিল, তবু পরিবর্তন হতে লাগলো। এমন অস্বাভাবিক কাণ্ড দেখে আমার কিছুটা সন্দেহ হলো। এরপর আমি ওর মাকে বললাম, আজ হঠাৎ করে সেটা যে কি হলো বলুন তো, ভালো লাগছে না। এর আগে তো কখনো এরকম করেনি। ওর চাল চলন, চোখের দৃষ্টি, কোনো কিছু তো আমার ঠিকঠাক লাগছে না। মনে হচ্ছে ওর উপরে কিছু ভর করেছে। ওর তান্ত্রিক বা কুমিরা জানতে হবে এক্ষুনি, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো যে সময় মূলত এখান থেকে ঘটনার চমক শুরু। এরপর একের পর এক তান্ত্রিক কবিরাজ ডেকে আনে তারা। এরপর আমার বন্ধুর জুবাইর সমস্ত তান্ত্রিক কবিরাজের ঘোল খাওয়াতে লাগলো। এরপর মতিন চাচা প্রথমে যে তান্ত্রিককে নিয়ে এলো, সেই তান্ত্রিক ছিল মস্ত বড় এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক। সেই তান্ত্রিক বসেছিল হাজার হাজার পিশাচ। আর সেই তান্ত্রিকের নিদর্শনের কথা বলতে গেলে শেষ করা যাবে না। সেই তান্ত্রিক এসে আমার বৌদ্ধ জুবাইরের উপরে ক্রিয়াকলাপ করা শুরু করে দিল। এরপর সেই তান্ত্রিক আমার বন্ধু জুবাইরের মাথায় একটা গামছা বেঁধে সেই গামছাটার উপরে বসে, আর একটা হাড়ি, আর সে হাড়ির মধ্যে আতপ চাল, কর্পূর, সরিষা দানা আর কত কি সব হাড়ির মধ্যে দিয়ে দেয়। আর সেই তান্ত্রিকটা হাড়িতে আগুন লাগিয়ে দিল। এরপর সেই তান্ত্রিক মঞ্চ পড়তে লাগলো, আর সেই মঞ্চ পড়ার তালে তালে আমার বন্ধু জুবাইর দুলতে লাগলো। তান্ত্রিক যত মঞ্চ শুরু করলো, জুবাইর যেন তত জোরে জোরে ঢুকতে লাগলো, যেন জুবাইর সেই তান্ত্রিকের বসে চলে এসেছে। এরপর সেই তান্ত্রিক জুবাইরকে উদ্দেশ্য করে বলল, এবার বল তুই আর কেন এসেছে, সেই বাচ্চা ছেলেটির মধ্যে কি ক্ষতি করেছে তোর, সত্যি করে বল। তখন জুবাইর ভয়ঙ্কর কণ্ঠে বলল, তবে কি তাই না, আমি হলাম তার বাপ। আমাকে তার আমার খবর পড়বেই, ভালোভাবে বলছি তোকে, চলে যা এখান থেকে, চলে যা, তা না হলে জ্যান্ত বাড়ি ফিরতে পারবি না। এসব দেখে সবাই হতভম্ব হয়ে গেল, পিলে চমকে উঠল সবার। তখন সে তান্ত্রিক বলল, তুই জানিস আমি কে? আমি জানি, তোকে ভস্য করে দিতে পারি। তখন জুবাইর আবারও বিভৎস কণ্ঠে হুঙ্কার দিয়ে একটা হাসি দিল আর বলল,
আমি না জানলে কে জানবে বলতো? সমানটা পিশাচে তাড়ানো তান্ত্রিক শয়তানের বংশধর খান্নাস প্রজাতির জিন। আমার সাথে মোকাবেলা করবি তুই? হ্যাঁ, চলে যা এখন বলছি, চলে যা, তা না হলে তোকে কিন্তু জ্যান্ত ফিরতে দেবো না রে। এই বলে জুবাইর তার মাথার উপরে রাখা হাড়িটা মাটিতে একটা আছাড় বেড়ে ভেঙে ফেললো। তখন সে তান্ত্রিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হে প্রভু, শয়তানের বাদশা, আমার ভুলে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি যদি আগে জানতাম আপনি এখানে, আমি কখনো আসতাম না। আমি এখনই চলে যাচ্ছি। এই বলে সে তান্ত্রিকে তার পিতল নিয়ে রীতিমতো পালিয়ে গেল। এরপর জুবাইর ভয়ঙ্কর কণ্ঠে পড়ল, শুনে রাখ, এই ছেলে আমার ভোগ নষ্ট করেছে, তাই আমি এখানে এসেছি ওকে আমার ভোগ বানাতে। সময় হলে আমি এখানে এমনি চলে যাবো এখান থেকে। তাই বলছি, আমাকে আর বিরক্ত করিস না, ধরে তোর বংশ আমি নির্বংশ করে দেব, কথাটা মাথায় রাখিস। এই বলে জুবাইর ঘর থেকে চলে গেল। এরপর সবার কপালে এক বিশাল চিন্তার ভাঁজ পড়ল। এরপর তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। এরপর হলো কি, মতিন চাচা আরো এক তান্ত্রিককে ডেকে আনলো। আগের তান্ত্রিকের চেয়ে এই তান্ত্রিক নাকি আরো বেশি শক্তিশালী। আজ অব্দি কোনো কাজেই নাকি তিনি অসফল হননি বা বিফলে যাননি। এরপর সেই তান্ত্রিক এসে ওনার কাজ করতে লাগলো। ছাই ভস্য দিয়ে একটা গন্ডি বানিয়ে জুবাইরকে তার মধ্যে বসালো। তারপর নানা রকম মন্ত্র করতে লাগলো। এইবার ঘটলো আরেকটা হতভম্ব করা ঘটনা। সেই তান্ত্রিক যে মন্ত্র পরে জুবাইরের মধ্যে থাকা সেই শয়তানটাকে তার পাল্টা মন্ত্র করে চলে যায় বা লড়াই করা শুরু করলো। তান্ত্রিক যেই মন্ত্র পরে তার পাল্টা মন্ত্র পরে খণ্ডন করে দিচ্ছিল সেই শয়তানটা, যেন কোনোভাবেই তান্ত্রিক তার সাথে পেরে উঠতে পারছিল না। এরকম করতে করতে একটা সময় সেই তান্ত্রিক হাঁপিয়ে যায়। ওনার স্ট্রোকে আর কিছুই নেই, আর কোনো মন্ত্র তার জানা নেই। তান্ত্রিক এমন করছে অবস্থা দেখে জুবাইর ভয়ঙ্কর কণ্ঠে বলল, কি হয়েছে? কি রে, শান্তি হচ্ছে তোর? তুই দূরেই থাকবি, তোর চোদ্দ পুরুষের কোনো ক্ষমতা নিয়ে আমাকে তাড়ানোর মাথায় রাখিস। চলে যাও বাহুরে, এখানে পুতলা পুতুকে, বুঝলি? যা, চলে যা। এরপর সে তান্ত্রিক এবং ভয় পেয়ে পালিয়ে গেল। সে নিশ্চিত বুঝতে পেরেছিল একে বিদায় করা তার পক্ষে সম্ভব নয়। এরপর জুবাইর ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোরা বৃথায় চেষ্টা করছিস, আমাকে কেউ তাড়াতে পারবি না। আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাবই। আমি চাইলে ওকে এক্ষুনি তোদের সামনে যেতে পারি, কিন্তু আমি এটা করবো না। আমাকে ধীরে ধীরে মারবো, কষ্ট দিয়ে মারবো। তাই তো তোকে শেষবার মতো বলছি, আমার কাজে কেউ বাধা দিবি না, তাহলে এর সঙ্গে সবাইকে শেষ করে দিব, মাথায় রাখিস কিন্তু। তখন মতিন চাচা শয়তানটাকে উদ্দেশ্য করে বলল, শয়তান, তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পেয়ে গেছি? হ্যাঁ, উপরে একজন বসে আছে, তিনি সব কিছু দেখেছেন, তিনি রক্ষা করবে আমার সন্তানকে। চাচার এই কথা শেষ হওয়ার সাথে সাথে জুবাইরের ভেতর থাকা সে শয়তানটা মতিন চাচার গলাটা চেপে ধরলো। এরপর এক হাতে গলাটা ধরে ওনাকে শূন্যে তুলে ধরলো। জুবাইর এক হাতে এত শক্তি এলো কি করে? এক হাতে মতিন চাচাকে শূন্যে তুলে ধরেছে। চাচার চোখ মুখ যেন লাল হয়ে উঠেছে। তিনি ছটফট করতে লাগলেন। তারপর বাড়ির সবাই ছুটে এলো। সবাই এসে জুবাইরকে ধরে ফেললো এবং মতিন চাচাকে ছাড়িয়ে নিল। এরপর জুবাইর তার নিজের ঘরে ঢুকে গেল। তখন জুবাইরের আম্মা চিৎকার করে বলল, তোমার সবাই কিছু একটা করো, নাহলে শয়তানটা আমার সন্তানকে শেষ করে দেবে। তোমরা কেউ একজন সালাম কবিরাজের বাসায় যাও আর তাকে ডেকে নিয়ে আসো। আমার বিশ্বাস সেই শয়তানটাকে অবশ্যই তাড়াতে পারবে, আর কোনো তান্ত্রিক পারবে না ওর সাথে মোকাবেলা করতে। এই শুনে জুবাইর আরো বেশি ভয়ঙ্কর হাসি দিল আর বলল, নিয়ে আয়, আর কত তান্ত্রিক আসবে, নিয়ে আয়, আমিও দেখতে চাই কার এত বড় সাহস আমার সাথে পাঙ্গা নিবে। যা করবি জলদি কর, তোদের হাতে মাত্র আজকের দিনটা বাকি আছে, এরপর আমি ওকে নিয়ে যাব, মাথা রাখিস।
এই বলে শয়তানা জুবাইরের শরীরটা মাটি থেকে কয়েক ফুট উপরে তুলে ফেললো এবং শরীর থেকে চলে যায়। এরপর সঙ্গে সঙ্গে জুবাইরের শরীরটা ধপাস করে মাটিতে পড়ে যায়। যে সময় এসব শুনে আমি মতিন চাচাকে বললাম, চাচা আপনারা কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ জুবাইরের আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। চাচা জুবাইর এখন কোন ঘরে আছে, আমি ওর সাথে দেখা করতে চাই। তখন মতিন চাচা আমাকে বলল, বাজান ওর ঘরে ঘুমাইতেছে, যাও শেষবারের মতো তোমার বন্ধুরা একটু দেখা আসো, তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। শয়তানটা বলেছে নাকি আজকে রাতে সবকিছু শেষ করে দিবে। এরপর আমি জুবাইরকে দেখতে ওর ঘরে চলে গেলাম। আর ঘরে গিয়ে আমি যেমনটা দেখতে পেলাম সেটা আমি কেন, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমি দেখতে পেলাম একটা মোটা তাজা আমার বন্ধু জুবাইর 2 সপ্তাহের ব্যবধানে একদম কঙ্কাল হয়ে গেছে, চামড়া একদম হাড়ের সঙ্গে লেগে গেছে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার এবং অবাক করা বিষয় হচ্ছে, এরকম ধবধবে সাদা সুন্দর ছেলেটা অল্প কিছু দিনের মধ্যে এভাবে এত কালো কিভাবে হতে পারে। দেখে মনে হচ্ছে একদম কয়লার চেয়েও কালো হয়ে গেছে। এরপর আমি জুবাইরের কাছে গিয়ে বসলাম। না চাইতে আমি জুবাইরের মাথায় হাত বুলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওর শরীরটা কাঁপতে লাগলো। তখন আমি ভয় পেয়ে ওর মাথা থেকে রীতিমতো হাতটা সরিয়ে নিলাম। আমার হাতটা সরানোর সঙ্গে সঙ্গে ও যেন আবার অস্থির হয়ে গেল। এমন সময় আমার মনে হলো সালাম দাদা যাওয়ার সময় আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল। হয়তো এই তাবিজটা আমার হাতে থাকার কারণে ওর শরীর একই রকম ভাবে কেঁপে কেঁপে উঠছে। এরপর আমি কোনো কিছু চিন্তা না করে আমার হাতের তাবিজটা খুলে এই তাবিজটা জুবাইরের হাতে বেঁধে দিলাম। আর তাবিজটা বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘটলো আরো এক ভয়ঙ্কর ঘটনা। যেই না আমি তাবিজটা জুবাইরের হাতে বেঁধে দিলাম, তখন সঙ্গে সঙ্গে বন্ধু জুবাইর এক লাফ দিয়ে উঠে বসলো। আমি কিছু বুঝে ওঠার আগে জুবাইর আমার বুকে একটা লাথি মারলো। লাথিটা খেয়ে আমি টিনের বেড়া ভেঙে উঠানে পড়ে গেলাম। এরপরে জুবাইর হাওয়ায় ভেসে ভেসে ঘর থেকে যেন বেরিয়ে গেল আর আমাকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস, সামান্য একটা বালক এসেছিস আমাকে তাড়াতে? তুই জানিস না তোর আগে কতজন এখানে এসেছে? তারা তো আমার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। তাহলে তোর কি সাহস? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা মরার শখ জেগেছে তাই না? তাহলে তোকে আমার প্রথম খাদ্য বানায় আয়। এই বলে শয়তানটা আমার দিকে ধেয়ে আসতে লাগলো। এরপর শয়তানটা যেই না আমার গলাটা চেপে ধরবে, ঠিক সেই সময় আমার পেছন থেকে আমার সালাম পাগলা দাদার কণ্ঠ শুনতে পেলাম। সালাম পাগলা দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, শাবাশ দাদু ভাই, এই না তুই সালাম কবিরাজের নাদি। জানো না তুমি কত বড় কাজ করেছো? যিশু ভাই, সালাম পাগলা দাদা আমাকে এসব কথা বলতে বলতে শয়তানটার সামনে চলে এলো। এরপর সালাম পাগলা দাদা শয়তানটাকে উদ্দেশ্য করে বলল, শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, নাতিকে আঘাত করিস? আর তোর অহংকার তাই না? হ্যাঁ, তোর অনেক অহমতা, তুই নিজেকে অনেক শক্তিশালী মনে করিস তাই না? যদি পারিস ওর শক্তি শরীর থেকে বের হয়ে দেখা, দেখি তোর কত শক্তি বের হয় আমার সামনে এসে দেখা পারলে। এই বলে সালাম পাগলা দাদা মতিন চাচাকে বলল, ব্যাগ করে তোমার ছেলেকে শক্ত করে দাও, দেখি পালাতে যেন না পারে। ঠিক আছে দাদু ভাই, তুই যাও ধরো শয়তানটাকে, ঠিক আছে? এরপর আমি আর মতিন চাচা জুবাইরকে শক্ত করে ধরলাম। ওর ভিতরে যে কি ভয়াবহ শক্তি এসে পড়েছে, জুবাইরের শরীরে বিভৎস এক শক্তি চলে এসেছে। আমরা দুজনে ওকে ধরে রাখতে পারছিলাম না, আমাকে এক ঝটকায় দূরে ফেলে দিল। এই দেখে সালাম পাগলা দাদা তার ঝোলা থেকে পবিত্র পানি বের করলো আর জুবাইরকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারতে লাগলো। কিন্তু এ কি, পবিত্র পানি দেওয়াতে জুবাইর যেন আরো ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো আর হাসতে হাসতে বলে উঠলো, জানোরে বাচ্চা, ছেঁড়া পানি আর যত কচি দেশ না কেন কোনো লাভ হবে না। আমি তো দেখে নেব তোকে, তার মতো যখনকার মতো চলে যাচ্ছি। তৈরি থাকিস, আবারও আসবো, তৈরি থাকিস। তোকে সবাইকে নিয়ে যাব, আমার কাছে নিয়ে যাব। তো জেফরি ভাই, এরপর আমরা সবাই লক্ষ্য করলাম জুবাইরের শরীরটা মাটিতে পড়ে ধপাস করে পড়ে গেল। এরপর সালাম পাগলা দাদা উঠলো আর বলল, সর্বনাশ, এটা কি করে সম্ভব? এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এই বলে সালাম পাগলা দাদা আমার বন্ধুর অচেতন শরীরটার কাছে গেল আর জুবাইরের শরীরে কিছু একটা খুঁজতে লাগলো। এইবার সালাম পাগলা দাদা বলল,
দাদু ভাই, বুঝতে পেরেছি শয়তানটা কিভাবে পালাতে পেরেছে। দাদু ভাই, ভালো করে লক্ষ্য করো, তোমার বন্ধুর হাতে তাবিজ নেই, ঠিক আছে? এই দেখো, তাবিজটা মাটিতে পড়ে আছে। এই কারণে তো বলি, আমার পানি পড়াতে শয়তানটার কিছু হচ্ছিল না কেন। আচ্ছা, যাই হোক দাদু ভাই, এদিকে এসো, এদিকে এসো। আগে তোমার বোন থেকে ঘরে নিয়ে আসো, ঠিক আছে? তারপর সবকিছু শোনা যাবে, ঠিক আছে? এরপর আমরা সবাই মিলে বন্ধু জুবাইরের ঘরের ভেতরে বিছানায় শুয়ে দিলাম এবং এরপর সালাম পাগলা দাদা আমার বন্ধুর হাতে একটা তাবিজ শক্ত করে বেঁধে দিল। এরপর আমার হাতে একটা তাবিজ দিল। এরপর সালাম পাগলা দাদা মতিন চাচাকে বলল, মতিন, কি করেছেন? হ্যাঁ, কি হতে চলেছে বলো তো এখানে? আর আর কি এখানে শয়তানটা তোমার ছেলের ঘাড়ে এলো কিভাবে? সত্যি করে বলো তো। তো জোশী ভাই এরপর মতিন চাচা আর আমি সালাম পাগলা দাদাকে সমস্ত ঘটনা খুলে বলি। সেই চিতাখলায় ভূতের সাথে কিভাবে দেখা হয়েছিল বা সবকিছু খুলে বললাম। জুবারের সেই রক্তের পাত্রে লাথি মারার ঘটনা, এরপর সেই শ্মশানে তান্ত্রিকের বাড়ি এসে হুমকি দেওয়ার ঘটনা, এসব সবকিছু দাদাকে খুলে বললাম। তখন সালাম পাগলা দাদা বলল, আচ্ছা আচ্ছা, তাই তো বলি শয়তান এখানে এলো কি করে? এমনিতে আসার কথা না। কে শয়তান এখানে কিভাবে এলো আর কে পেপুষটা, আমি এবার বুঝতে পেরেছি। শোনো দাদু ভাই, আমার কিছু জিনিস আনতে হবে, তাই আমাকে এখন বের করতে হবে। তাই সবাইকে বলে যাচ্ছি, আমি না আসা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বের হবে না, ঠিক আছে? এটা আমার আদেশ বলতে পারো, ঠিক আছে? ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আর বের হওয়া ঠিক হবে না। আর যাওয়ার সময় আমি পুরো বাড়িটা সুরক্ষা গণ্ডি বেঁচে দেবো, ঠিক আছে? কোনো টেনশন করো না, এখন বেঁধে দেবো। কেউ ভুলেও বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করবে না। এমন কিছু আমিও বাড়ি থেকে তোমাদের বাড়িতে আসতে বলি, সব সুরক্ষা দিয়ে আসতে বলি, ঠিক আছে? তোমরা কিন্তু ভুলেও বাড়ির বাইরে বের হবে না। আমার যদি দরকার হয় তাহলে আমি নিজে গণ্ডি ভেদ করে আসবো, বাড়ির ভেতরে প্রবেশ করবো, কেমন? এই কথাটা সবাই মনে রাখবে। এখন আমি পুরো বাড়িটা সুরক্ষা গণ্ডিতে বেঁধে দেবো। তো জোশী ভাই এরপর সালাম পাগলা দাদা পুরো বাড়িটা যেন সুরক্ষা গণ্ডিতে বেঁধে দিল। আমাকে উদ্দেশ্য করে বলল, শোনো দাদু ভাই, তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। এই বলে সালাম পাগলা দাদা চলে গেল। আর তখনই চারপাশটা যেন ঘটে ঘটে অন্ধকার নেমে এসেছে। এরপর কেটে গেল প্রায় 2 ঘন্টা। তখন আমরা সবাই ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে সালাম পাগলা দাদার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় হঠাৎ করে দরজায় টোকা দিল সালাম পাগলা দাদা আর বলল, দাদু ভাই, দরজা খোলো, আমি তোমার সালাম দাদা। তখন আমি নির্ভয় দরজা খুলে দিলাম, কারণ ঘরের দরজা ছিল গণ্ডির বেশ খানিকটা ভেতরে। দাদা তো আগে বলেছিল কোনো শয়তান এই গণ্ডির ভেতরে প্রবেশ করতে পারবে না। এই জন্যই আমি নির্ভয় দরজাটা খুললাম আর দেখতে পেলাম, হ্যাঁ ঠিকই, সালাম পাগলা দাদা বাইরে দাঁড়িয়ে আছে। এরপর দাদা ঘরে ঢুকে এলো আর মতিন চাচাকে উদ্দেশ্য করে বলল, শোনো মতিন, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, কেমন? দাদু ভাই আর জুবাইর সেদিন শ্মশানে গিয়েছিল। সেদিন সে শ্মশানে পুরাহিত মানে ভবেশ তান্ত্রিক সেই দিন শয়তানের পূজা করার জন্য প্রস্তুতি নিয়ে মন্দিরের ভেতরে সবাইকে প্রসাদ বিতরণ করে, বুঝতে পেরেছ? আর ঠিক সেই সময় দাদু ভাই ও তোমার ছেলে প্রসাদ নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয় না, তখন ভবেশ তান্ত্রিকের যজ্ঞের স্থানে একটা পাথর লাথি মেরে ফেলে দিয়েছিল তোমার ছেলে। এরপর সেই ভবেশ তান্ত্রিক পিশাচের মাধ্যমে জানতে পারে দাদু ভাই ও তোমার ছেলে এসেছিল এই শ্মশানে, আর তারাই নষ্ট করেছে তাদের যজ্ঞের সরঞ্জাম। মূলত এই কারণে সে প্রচন্ড রেগে যায়। হ্যাঁ, আর এটার ভয়ঙ্কর এক শয়তানের বংশধর খান্নাস শয়তানকে কালজাদের মাধ্যমে চালান করে দিয়েছে। আমি দাদু ভাইকে তাবিজ দেওয়ার কারণে তার উপরে তেমন কোনো প্রভাব পড়েনি, ঠিক আছে? আর এই কালজাদের সমস্ত প্রভাব গিয়ে পড়েছে তোমার ছেলের উপরে। তো যাই হোক, এখন আর এখানে থাকলে চলবে না, বসে থাকলে যাবো না। এখন সময় এসেছে শয়তানের সাথে মোকাবেলা করতে হবে, বুঝতে পেরেছ? তাই এখন আমি আর দাদু ভাই শয়তানের মোকাবেলা করার জন্য বাড়ির বাইরের উঠানে যজ্ঞ শুরু করবো, কেমন? তাই বলি কি, বাইরে যত কিছু হয়ে যাক না কেন, কোনোভাবে দরজা খুলবে না, একদম না। আমরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিবে, কেমন? ঠিক আছে? তো জোশী ভাই এবার সালাম পাগলা দাদা বলে উঠল, হে দাদু ভাই, পারবে না শয়তানটার সাথে লড়াই করতে? ভয় পেলে কিন্তু হবে না। হ্যাঁ, তখন আমি বললাম, কি যে বলো না দাদু, তোমার সঙ্গে থাকলে শয়তানের ক্ষমতা আছে নাকি আমার কোনো ক্ষতি করার? বলো কি করতে হবে আমায়? তখন সালাম পাগলা দাদা বলল, দাদু ভাই, তোমার কিছু করতে হবে না, তুমি খালি ভয় না পেয়ে চুপচাপ বসে থাকবে, কেমন? যা করার আমি করবো। এই বলে আমাকে নিয়ে সালাম পাগলা দাদা বাড়ির গণ্ডির বাইরে বের হয়ে গেল এবং বাড়ির কিছুটা
তফাৎ দেখতে পেলাম। একটা জায়গায় চোখকে আগুন জ্বলছে আর একটা চোখের স্থানে প্রস্তুত করা হয়েছে। এরপর সালাম পাগলা দাদা আমাকে যজ্ঞের আগুনের সামনাসামনি বসতে বলল। এরপর আমাকে ঘিরে গোল একটা বৃত্ত বানিয়ে দিল আর আমাকে উদ্দেশ্য করে বলল, দাদু ভাই ভয় পাবে না, কিন্তু যত কিছু হয়ে যাক কোনোভাবে ভয় পাওয়া যাবে না, বৃত্তের বাইরে বের হবে না, কেমন? আমি যদি মারাও যাই তাও বৃত্তের বাইরে বের হওয়া যাবে না। আর আমার বন্ধু চিন্তার সাথে কথা বলছি, তারা সময় মতো চলে আসবে, ইনশাল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে, চিন্তা করবে না, একদম চুপচাপ থেকে কিন্তু। হ্যাঁ, এই বলে সালাম পাগলা দাদা যজ্ঞের স্থানে যজ্ঞ করতে শুরু করলো। এভাবে চললো মধ্যরাত পর্যন্ত। একটা সময় হঠাৎ করে পরিবেশটা কেমন জানি হয়ে গেল, চারিপাশটা যেন ভারী হয়ে উঠলো, পরিবেশটা যেন কেমন যেন হয়ে গেল, মাংস পচাতুর গন্ধ আসছিল। এরপর আমরা সামনে তাকিয়ে দেখতে পেলাম বিশাল এক ছাগলের মাথা বিশিষ্ট শয়তান আমাদের সামনে এগিয়ে এসেছে, আর শয়তানটার হাত দিয়ে কি যেন একটা ধরে রেখেছে। এবার শয়তানটা তার হাতে ধরে রাখা জিনিসটা আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলো। এরপর আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে আমি নিজেকে সামাল দিতে পারলাম। আমি দেখতে পেলাম শয়তানটা আমার বন্ধু জুবাইরের কাটা মাথা আমার উদ্দেশ্যে ছুঁড়ে মেরেছে। আমি এটা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, তখন আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। এরপর আমার বন্ধুর কাটা মাথা ধরার জন্য যেই না বৃত্তের বাইরে হাত বাড়ালাম, ঠিক তখনই শয়তানটা আমার হাতটা ধরে ফেলে এক ঝটকায় দূরে সরে মারলো এবং ভয়ঙ্কর সুরে হাসতে লাগলো আর বলল, কিরা কবিরাজের বাচ্চা, তোকে এতবার সাবধান করার পরেও তুই আমার কথা শুনিস নাই রে। এখন একে একে আমার রাত থেকে তুই রক্ষা করবে রে, কে তোকে রক্ষা করবে রে? এই বলে শয়তানটা যেই না আমার দিকে আসতে লাগলো, সেই সময় আকাশ যেন কর্ষণ করে উঠলো, আকাশে বিদ্যুৎ যেন চমকে উঠলো, মাটি যেন থর থর করে কেঁপে উঠলো, চারিদিকে তুমুল ঝড় শুরু হয়ে গেল, গাছপালা সব ডালপালা মট মট করে ভাঙতে লাগলো, মনে হচ্ছিল যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। এমন সময় আকাশটা আবার গর্জন করে উঠলো আর বিশাল এক বিদ্যুৎ শিখা মাটিতে আছড়ে পড়লো, চারিপাশটা সাদা আলোয় ভরে উঠলো। এরপর আমি দেখতে পেলাম সাদা আলোর ভেতর থেকে বাঘের চেহারার মতো বিশাল এক দানব বেরিয়ে এলো, আর দানবটা ভয়ঙ্কর কণ্ঠে হাসি দিয়ে বলল, কি রে জনয়ের বাচ্চা খান্না শয়তান, তোর এত বড় সাহস, দাদু ভাইয়ের উপর হাত দিয়েছিস, আজকে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দেব। এই বলে দানবটা কান্নার শয়তানের বাচ্চাটার গলাটা যেন চেপে ধরবে, আর শয়তান বাচ্চাটাকে একের পর এক মাটিতে আছাড় মারতে লাগলো। এরপর দানবটা শয়তানের মাথা মাটিতে রেখে একটা পা দিয়ে চেপে ধরলো, আর সঙ্গে সঙ্গে শয়তানটা মাটির ভেদ করে রীতিমতো মাটির নিচে ঢুকে গেল। এরপর এক টানে শয়তানের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। শয়তানটা কিছু বুঝে ওঠার আগেই সব কিছু শেষ হয়ে গেল, আর সে দানবটা ভয়ঙ্কর সুন্দর এক মানুষের রূপ নিল আর আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। এরপর সালাম পাগলা দাদাকে উদ্দেশ্য করে বলল, বন্ধু, শয়তানের অবলীলা শেষ, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, সবাইকে পবিত্র পানি দেবেন, ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবে। বন্ধু আজ আসি, আসসালামু আলাইকুম। এই বলে সেই লোকটা ঘুট ঘুটে অন্ধকারের ভেতরে মিলিয়ে যেতে লাগলো। এরপর সালাম দাদা মতিন চাচাকে একটা পবিত্র পানির বোতল দিয়ে বলল, শোনো মতিন, সব সমস্যার সমাধান হয়ে গেছে, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, এরকম পবিত্র পানি নাও, কেমন? এই পানিটা তোমরা সবাই অল্প অল্প করে 7 দিন খাবে, ইনশাল্লাহ আর কিছু হবে না, যত ক্ষয় হতে হচ্ছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর দ্রুত একজন ডাক্তারের কাছে যাও, ঠিক আছে? এরপর সালাম পাগলা দাদা আমাকে উদ্দেশ্য করে বলল, চলো দাদু ভাই এবার বাড়ি যাওয়া যাক। তো জেসু ভাই, এটাই ছিল আজকের সালাম পাগলা দাদার ভয়াবহ এক ঘটনা। সবাই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য এক ভয়াবহ ঘটনা নিয়ে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানি খান, দেশের বাড়ি গাইবান্ধা জেলা, গ্রাম কোমরপুর, পোস্ট অফিস তুলসীঘাট, বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ ফতুল্লা ভোলাইল থেকে বলছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আমাদের প্রিয় সালাম ভাই বলছে আমাদের সানি খান ভাই। ও মাই গড, হোয়াট স্টোরি ভাই, পাগল বানায় ফেলবেন। উই বাবারি বাবা, excellent story, excellent. Oh my goodness, that is a brilliant story, man. অস্বাভাবিক সুন্দর একটা স্টোরি ছিল ভাই, মাথা নষ্ট করার স্টোরি ছিল ম্যান। আমি কল্পনা করতে পারিনি স্টোরিটা এরকম একটা রূপ নেবে। ও মাই গড, হোয়াট বিউটিফুল স্টোরি ম্যান, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি অফ বিউটি আমরা যেটাকে বলি। সানি খান ভাই ধীরে ধীরে না বেস্ট হয়ে যাচ্ছে, বেস্ট মানে ধীরে ধীরে তার স্টোরিগুলো এত সুন্দর হচ্ছে আসলে বলার বাইরে, ভাবাই যায় না এত ভালো ভালো স্টোরি। আমি কল্পনাও করতে পারিনি যে আমাদের প্রিয় ভাই এত ভালো ভালো ঘটনা লিখে পাঠাবে একটা সময়। অস্বাভাবিক সুন্দর ঘটনা লিখে পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত যে এত ভালো ঘটনা আমি শুনতে পাচ্ছি আমাদের ভাইয়ের মাধ্যমে। সত্যি কথা, প্রতীক দুনিয়া যেন এক অন্যরকম সুন্দর আমেজ তৈরি করেছে। আমাদের সালাম বলছে, বাবা সালাম চলে আসছে আমার মুখে। আমাদের এই সানি খান ভাই, ভাইরে ভাই, কি যে স্টোরি দিচ্ছে না এই মানুষটা, আসলে কল্পনাই করা যায় না এত ভালো ভালো স্টোরি আমি পাচ্ছি আমাদের প্রিয় ভাইয়ের মাধ্যমে। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ম্যান। ওফ ম্যান, অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল স্টোরি। আলহামদুলিল্লাহ, এটাই তো চাই ভাইয়া। আলহামদুলিল্লাহ যে এত ভালো স্টোরি আপনার মাধ্যমে পাচ্ছে সবাই, এবং আমি চাই এইভাবে যেন পরবর্তীতে আপনাকে সবসময় পাই ভাই। এটা দোয়া থাকবে এবং রিকোয়েস্ট থাকবে যে আপনাকে যেন সবসময় পাই ভাই। অস্বাভাবিক সুন্দর একটা স্টোরি ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এই অসাধারণ ঘটনার জন্য। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরবর্তী ঘটনার কিন্তু অপেক্ষায় থাকলাম। এবং সত্যি কথা, আমি আজকের স্টোরিটা না মানে কেমন যেন ডার্ক ছিল, অনেক ডার্ক ছিল স্টোরিটা। ও ভাই, আপনি কিন্তু ভৌতিক কথাতেও কিন্তু আপনার একটা স্লট অলরেডি রেডি করা হয়েছে। এক্স্যাক্টলি। এবং আমি কিন্তু ইনশাল্লাহ আপনাকে হয়তো বা ভৌতিক কথা, আপনিও ভৌতিক দুনিয়ার একমাত্র অফিসিয়াল স্টোরিটার আমাদের আরেকজন আছেন ফিরোজ ভাই, এবং ভৌতিক কথাতে কিন্তু অনেকজনে আছেন। এবং ভৌতিক কথায় যদি এই স্টোরিগুলো শেয়ার করি না, মানুষ পাগল হয়ে যাবে আপনার। ভাই রে ভাই, হোয়াট এ স্টোরি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার পরবর্তী ঘটনাটা একটু দ্রুত পাঠিয়ে দিন ভাই, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি পরবর্তী ঘটনা দ্রুত পাঠিয়ে দেবেন। সো এই ছিল আজকের আয়োজন। আমি আরো বেশি কথা বলবো না, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, যেহেতু আজকের স্টোরি শেষ। আজকে একটা স্টোরি রেখেছি আজকের জন্য, যেহেতু বৃহস্পতিবার, থার্সডে স্পেশালে আমরা কিন্তু প্রতি থার্সডেতে কিন্তু আমরা সালাম কবিরাজের ঘটনা শুনেই থাকি, এবং আজকে তার ব্যতিক্রম নয়। আসলে সুন্দর একটা ঘটনা ছিল, আলহামদুলিল্লাহ। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, আপনারাও কিন্তু চাইলে আমাদের সানি খান ভাইয়ের মতো ঘটনা পাঠাতে পারেন ভৌতিকদুনিয়া@gmail.com, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। এই নাম্বারে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। এবং আপনাদের বলবো, আপনারা যত ঘটনা পাঠাবেন ততই আমি ঘটনাগুলো সিলেক্ট করে আপনাদের কাছে সেটা শেয়ার করে দেবো। আপনারা আপনাদের ঘটনা শুনতে পারবেন ইনশাল্লাহ। এখানে কোনো মিস নেই বা মিস হবে না, এটাই একমাত্র চাওয়া থাকবে। দারুণ দারুণ সব ঘটনা আপনাদের কাছ থেকে চাই। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।